সহ আলোচনার বিষয় জৈব বিক্রিয়ার বাকি যে অংশটুকু আমাদের ছিল সেটা নিয়েই আমি আলোচনা করব। আমরা ইতিমধ্যে প্রায় 12টা বিক্রিয়া নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা 13 নম্বর বিক্রিয়া থেকে শুরু করব। 13 নম্বর বিক্রিয়া সেটা ছিল সাইজেফের নীতি বা সাইজেফের সূত্র। দেখো, আমি একটু দ্রুতই এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে তোমরা একটু খেয়াল করে দেখো সাইজেফের নীতিটা কি। মানে প্রথমে একটা বিক্রিয়া বললে সেটা মেমোরিতে নিয়ে আসতে হবে যে সাইজেফের নীতি কোন বিক্রিয়ার ক্ষেত্রে প্রয়োগ করা হয় বা কার ক্ষেত্রে সাইজেফের নীতিটা প্রয়োগ হয়। দেখো, সাইজেফের সূত্র বা সাইজেফের নীতি, এই বিক্রিয়াটা মূলত অপসারণ বিক্রিয়ার ক্ষেত্রে প্রয়োগ করা হয়। অপসারণ বিক্রিয়া। এখন অপসারণ বিক্রিয়া বলতে আমরা কি বুঝি? সেটা হচ্ছে কোনো একটা যৌগ থেকে নির্দিষ্ট একটা অণু যখন অপসারিত হয়, নির্দিষ্ট একটা অণু অপসারিত হইতে হবে, তখন সেই বিক্রিয়াটাকে অপসারণ বিক্রিয়া বলে। দেখো, আমাদের সাইজেফের নীতি এখানে যে যতগুলো বিক্রিয়া আছে তার মধ্যে বিশেষ করে দুই ধরনের যৌগের ক্ষেত্রে বেশি হয়। তার মধ্যে প্রথমত আমরা CH3 CH2Cl, ধরো অ্যালকাইল হ্যালাইড বা ইথাইল ক্লোরাইড, এটার সাথে যদি আমি পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করি, পটাশিয়াম হাইড্রোক্সাইড, এবং সেই পটাশিয়াম হাইড্রোক্সাইডটা হবে অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড। দেখো, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। সেটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি আমি পটাশিয়াম হাইড্রোক্সাইডটা অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড ইউজ করি, তাহলে বিক্রিয়াটা হবে অপসারণ বিক্রিয়া। কিন্তু এটার সাথে যদি আমি পটাশিয়াম হাইড্রোক্সাইডটা অ্যাকুয়াস বা জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করি, তখন কিন্তু আর অপসারণ বিক্রিয়া হবে না। তখন অপসারণ বিক্রিয়ার পরিবর্তে সেটা হবে প্রতিস্থাপন বিক্রিয়া। যাই হোক, সেটা আমরা পরে আলোচনা করব। তার আগে এটা দেখে নিই যে অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলীয় বিক্রিয়া করি, তাহলে অপসারণ বিক্রিয়াটা কিভাবে হয় সেটা দেখো। সেটা হচ্ছে আমার ক্লোরিনটা যে কার্বনের সাথে যুক্ত আছে, সেই কার্বনটা হচ্ছে আলফা কার্বন এবং তার পাশের কার্বনটা হচ্ছে বিটা কার্বন। এখন যখন অ্যালকাইল হাইড্রোজেনের সাথে অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করবে, তখন এখান থেকে এক অণু হাইড্রোজেন ক্লোরাইড অপসারিত হবে। কি অপসারিত হবে? এক অণু হাইড্রোজেন ক্লোরাইড। এখন হাইড্রোজেন ক্লোরাইড অপসারণের ক্ষেত্রে দেখো, ক্লোরিনটা যে আলফা কার্বনের সাথে যুক্ত আছে সেখান থেকে যাবে, আর হাইড্রোজেনটা যাবে, হাইড্রোজেন যদিও এখানে আলফা কার্বনে হাইড্রোজেন আছে, বিটা কার্বনেও আছে, কিন্তু হাইড্রোজেনটা কখনোই আলফা কার্বন থেকে যাবে না, হাইড্রোজেনটা যাবে বিটা কার্বন থেকে। তাহলে ক্লোরিন যদি আলফা কার্বন থেকে যায় এবং হাইড্রোজেন যদি বিটা কার্বন থেকে যায়, তাহলে তখন আমরা যে যৌগটা দেখব সেটা হচ্ছে CH2 ডাবল বন্ড CH2। কেন ডাবল বন্ড হলো? কারণ এখান থেকে একটা হাইড্রোজেন চলে গেছে, এখান থেকে একটা ক্লোরিন চলে যাচ্ছে, সুতরাং CH2 ডাবল বন্ড CH2, এখানে কার্বন কার্বনের মধ্যে একটা ডাবল বন্ড সৃষ্টি হবে। আর যে হাইড্রোজেনটা অপসারিত হচ্ছে, সেই হাইড্রোজেনটা OH এর সাথে যুক্ত হয়ে পানি তৈরি করবে H2O, আর ক্লোরিনটা পটাশিয়ামের সাথে যুক্ত হয়ে পটাশিয়াম ক্লোরাইড তৈরি করবে। তাহলে আমরা যে দুটো যৌগ পাইলাম, মেইনলি আমাদের যৌগটা হচ্ছে CH2 বা ইথিন উৎপন্ন হবে, আর সাথে পানি এবং পটাশিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে। এটা হচ্ছে অপসারণ বিক্রিয়ার একটা উদাহরণ, নরমাল অপসারণ বিক্রিয়া। কিন্তু আমরা এখনো সাইজেফের নীতিটা এখানে প্রয়োগ করিনি। সাইজেফের নীতিটা কোন ক্ষেত্রে প্রয়োগ হবে? দেখো, যখন আমাদের এই অ্যালকাইল হ্যালাইডের মধ্যে বিটা কার্বন একাধিক থাকবে, যেমন দেখো আমরা একটা যৌগ নিলাম CH3CH, এখানে Cl CH2 CH3। এইবার দেখো, এইবার আমাদের আলফা কার্বন হচ্ছে ক্লোরিনটা যে কার্বনের সাথে যুক্ত আছে, এটা আলফা কার্বন,
এটাও বিটা কার্বন, এটাও বিটা কার্বন। এইবার কিন্তু আমাদের বিটা কার্বন দুটো আছে। কয়টা? দুইটা বিটা কার্বন। ক্লোরিনটা যে কার্বনের সাথে সরাসরি যুক্ত সেটা হচ্ছে আলফা কার্বন, এবং আলফা কার্বনের পাশেই কার্বনটা হচ্ছে বিটা কার্বন। তো আলফা কার্বনের পাশ বলতে আমরা বাম কিংবা ডান না, যে কোনো পাশ হতে পারে, এদিকে এদিকে অথবা নিচের দিকে হতে পারতো। তাহলে এখানে দুইটা পাশে দুইটা বিটা কার্বন আছে। তখন আমি যদি সেম কন্ডিশনে অর্থাৎ পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড দেই, তখন ক্লোরিনটা আলফা কার্বন থেকে যাবে, ঠিক আছে, কিন্তু হাইড্রোজেনটা সেই বিটা কার্বন থেকে যাবে যে বিটা কার্বনে হাইড্রোজেন কম থাকে। তাহলে বিটা কার্বনে এটাতে আছে হাইড্রোজেন দুইটা, এটাতে হাইড্রোজেন আছে তিনটা। তাহলে কোনটা থেকে যাবে? যে বিটা কার্বনে হাইড্রোজেন কম আছে, অর্থাৎ এই বিটা কার্বনে হাইড্রোজেন কম আছে, সুতরাং এখান থেকে যাবে। তাহলে আমাদের তখন যৌগ তৈরি হবে CH3 CH, ক্লোরিনটা চলে গেল, ডাবল বন্ড, আবার CH, তারপরে CH3। এই দেখো এখান থেকে হাইড্রোজেন, এখান থেকে ক্লোরিন গিয়ে এই যৌগটা প্রস্তুত হয়েছে। তবে এই ক্ষেত্রে আমাদের এই যৌগটা এটা হবে 80% যৌগ, আর বাকি 20% যৌগ হবে যে বিটা কার্বনে হাইড্রোজেন বেশি আছে সেখান থেকে যদি হাইড্রোজেন যায়, অর্থাৎ CH2 ডাবল বন্ড CH CH2 CH3। তাহলে এই যৌগটা হবে, অর্থাৎ যে বিটা কার্বনে হাইড্রোজেন বেশি আছে সেখান থেকে যদি হাইড্রোজেন যায়, আলফা কার্বন থেকে ক্লোরিন যায়, তাহলে সেই যৌগটা হবে 20%। তাহলে দুটো যৌগ পেয়ে গেলাম, আর সাথে প্লাস পটাশিয়াম ক্লোরাইড প্লাস পানি। এটাও কিন্তু দুই অণু, এটাও দুই অণু উৎপন্ন হবে। তখন আমাদের এটাও 2 মলিকুল, এটা 2 মোল বিক্রিয়া করবে। অর্থাৎ আমরা সাইজেফের নীতিটা থেকে যেটা জানলাম, যে সাইজেফের নীতিটা প্রয়োগ করব আমরা কখন? যখন কোন একটা অ্যালকাইল হ্যালাইডে একাধিক বিটা কার্বন থাকবে, তখন কোন বিটা কার্বন থেকে হাইড্রোজেন যাবে সেটা নির্ধারণ করার জন্য যে বিটা কার্বনে হাইড্রোজেন কম থাকে সেখান থেকে যাবে। দেখো মার্ক-নিকোবের সূত্র আর সাইজেফের সূত্র সম্পূর্ণ বিপরীত। মার্ক-নিকোবের সূত্র যেটা ছিল সেটা হচ্ছে হাইড্রোজেন যোগ হওয়ার ক্ষেত্রে, পজিটিভ হাইড্রোজেন যোগ হওয়ার ক্ষেত্রে যেটাতে হাইড্রোজেন বেশি আছে সেখানে যোগ হবে, মানে যা আছে তাকে আরো বেশি দেওয়া, সেটা ছিল মার্ক-নিকোবের সূত্র। আর অপসারণের ক্ষেত্রে যা কম আছে সেখান থেকে অপসারিত হবে, তার তো এমনিতেই নাই, তার উপর সেখান থেকে হাইড্রোজেনটা চলে যাবে। তাহলে সেই প্রোডাক্টটা হবে 80% আর অন্যটা হবে মাত্র 20%। এটাই হচ্ছে আমাদের সাইজেফের নীতি। এখন এই সাইজেফের নীতি আমরা অ্যালকাইল হ্যালাইড ছাড়াও আমরা অ্যালকোহলের ক্ষেত্রেও কিন্তু প্রয়োগ করা যায়। অর্থাৎ আমি যখন এমন একটা অ্যালকোহল নিব যে অ্যালকোহলে দুইটা বিটা কার্বন থাকে, যেমন আমরা সেই এরকম একটা যৌগ চুজ করতে পারি CH3 CHOH CHOH CH2 CH3। তাহলে এই যৌগটা আলফা কার্বন হচ্ছে এটা, বিটা কার্বন এটা, এটা বিটা কার্বন। তাহলে আমি যখন এই যৌগের মধ্যে অ্যালুমিনিয়াম অক্সাইড অথবা সালফিউরিক অ্যাসিড দিব, আমরা জানি অ্যালুমিনিয়াম অক্সাইড কিংবা সালফিউরিক অ্যাসিড দুটাই উত্তম নিরোধক হিসেবে কাজ করে, মানে এরা যখন কোনো একটা যৌগের সাথে থাকবে তখন ওই যৌগ থেকে এখনো পানি শোষণ করে নিতে পারে। তাহলে দেখো সিম্পল জিনিস, পানি গঠন করার জন্য OH এর সাথে একটা হাইড্রোজেন লাগবে। তাহলে আবারও আগের মতো OH টা যাবে আলফা কার্বন থেকে, কিন্তু হাইড্রোজেন যাবে সেই বিটা কার্বন থেকে যে বিটা কার্বন হাইড্রোজেন কম আছে। অর্থাৎ আমাদের মেইন প্রোডাক্ট যেটা হবে 80% যৌগ যেটা হবে সেটা হচ্ছে এই বিটা কার্বন থেকে যদি হাইড্রোজেন যায়, অর্থাৎ আমরা যৌগটা তৈরি করব তখন CH3 CH ডাবল বন্ড CH CH3, এবং সেটাই হবে 80% যৌগ। আর অন্য যৌগ যেটা CH2, এখান থেকে যদি হাইড্রোজেন যায় এখান থেকে OH যায়, CH2 ডাবল বন্ড CH CH2 CH3। তাহলে এই যৌগটা হবে 20% এবং সাথে দুই অণু পানি উৎপন্ন হবে, তখন আমরা এটাও 2 মলিকুলস নিতে পারবো। তাহলে আমাদের গেল সাইজেফের নীতিটা আমরা
বিশেষ করে অপসারণ বিক্রিয়ার ক্ষেত্রেই প্রয়োগ হয়। তাহলে অপসারণ বিক্রিয়া আমরা অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে দেখাইলাম আর অ্যালকাইল এবং অ্যালকোহলের ক্ষেত্রে দেখাইলাম। এই হচ্ছে সাইজেফের নীতি। তাহলে গেল আমাদের সাইজেফের নীতিটা কি। এখন দেখো কিছুক্ষণ আগে একটা অন্য ধরনের একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে এই অ্যালকাইল হ্যালাইডের সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় আবারও অ্যালকাইল হ্যালাইড দেখলাম CH3CH2Cl প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড যদি aqueous পটাশিয়াম হাইড্রোক্সাইড হয় তাহলে সেক্ষেত্রে সেটা হবে CH3CH2OH প্লাস পটাশিয়াম ক্লোরাইড। তার মানে aqueous পটাশিয়াম হাইড্রোক্সাইড হলে সেক্ষেত্রে সিম্পলি বিক্রিয়াটা হবে প্রতিস্থাপন বিক্রিয়া, নট অপসারণ বিক্রিয়া। অপসারণ বিক্রিয়া না। তাহলে আমরা পাইলাম এটা প্রতিস্থাপন বিক্রিয়া, শুধুমাত্র এই কন্ডিশনটা যদি চেঞ্জ হয়। এইবার আমরা আরেকটা বিক্রিয়া নেক্সট যেটা দেখব আমাদের লিস্টের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। দেখো হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া বা ইংরেজিতে বলে এটাকে হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া। কার থেকে কার বিক্রিয়া হয় দেখো মেমোরি জানার চেষ্টা করো। সেটা হচ্ছে অ্যামাইড থেকে এমিন প্রস্তুত করার জন্য এই বিক্রিয়াটা ব্যবহৃত হয়। তাহলে আমরা একটা অ্যামাইড লিখি CH3CONH2, যৌগটার নাম হচ্ছে ইথানএমাইড, 2 কার্বন বিশিষ্ট ইথানএমাইড। এটার সাথে যদি আমি ব্রোমিন এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করি, ব্রোমিন এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করলে এখান থেকে CO এখানে চলে যাবে। তার মানে যৌগ উৎপন্ন হবে তখন CH3NH2 প্লাস এই যে CO চলে গেল, সেইটা পটাশিয়ামের সাথে যুক্ত হয়ে পটাশিয়াম কার্বনেট তৈরি করবে। আবার পটাশিয়াম এখানে ব্রোমিনের সাথে যুক্ত হয়ে পটাশিয়াম ব্রোমাইড তৈরি করবে এবং সাথে পানি উৎপন্ন করবে। তাহলে এই হচ্ছে আমাদের হফম্যান ক্ষুদ্রাংশকরণ বা হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া। ক্ষুদ্রাংশকরণ কেন বলা হয়? কারণ এখান থেকে একটা কার্বন চলে যায় বলে এটাকে ক্ষুদ্রাংশকরণ বা ডিগ্রেডেশন বিক্রিয়া বলা হয়। তাহলে এটা হচ্ছে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। এই বিক্রিয়াটা আমরা এলিফ্যাটিক যৌগের ক্ষেত্রে দেখাচ্ছি। একইভাবে যদি অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে দেখাই, অর্থাৎ বেনজিন রিং এর সাথে যদি CONH2 থাকে, এই যৌগটার নাম হচ্ছে বেনজামাইড। তাহলে বেনজামাইডের সাথে যদি ব্রোমিন এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে তখন এই CO অংশটা চলে যাবে। তার মানে CO অংশ দিয়ে এখানে যেটা তৈরি হবে সেটা হচ্ছে NH2 প্লাস পটাশিয়াম কার্বনেট প্লাস পটাশিয়াম ব্রোমাইড প্লাস পানি উৎপন্ন হবে। বিক্রিয়ার সমতাটা অতটা বেশি ইম্পর্টেন্ট না, আমাদের মূল জিনিস হচ্ছে কি কি যৌগ তৈরি হচ্ছে সেটাই ইম্পর্টেন্ট। সুতরাং আমরা হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া, অ্যামাইড থেকে এমিন প্রস্তুতির বিক্রিয়া, এগুলো 1 ডিগ্রি এমিন, এটা 1 ডিগ্রি, এটা 1 ডিগ্রি। 1 ডিগ্রি আমরা বুঝবো কিভাবে? NH2 যদি থাকে সেটা 1 ডিগ্রি, তাহলে 2 ডিগ্রি এমিন কোনগুলো? যেখানে NH থাকবে, দুই দিকে আবার দুটো অ্যালকাইল মূলক বা অ্যারাইল মূলক থাকবে, তখন সেটা হচ্ছে 2 ডিগ্রি। তাহলে আমরা 1 ডিগ্রি অ্যামিন প্রস্তুত করলাম অ্যামাইড থেকে। তাহলে এই গেল হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। এবার আমাদের নেক্সট যে বিক্রিয়াটা আসবে সেটা হচ্ছে বেনজিনের। আমরা 5টা বিক্রিয়া আলোচনা করব এখন। তার মধ্যে প্রথম বিক্রিয়া যেটা বেনজিনের সেটা হচ্ছে হ্যালোজেনেশন বিক্রিয়া। দেখো নামটা শুনে কিছুটা হইলে আইডিয়া করা যায় যে হ্যালোজেনেশন শব্দের অর্থ কী। যখন কোনো একটা প্রতিস্থাপন বিক্রিয়ায় হ্যালোজেন প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশগ্রহণ করবে তখন সেটা হচ্ছে হ্যালোজেনেশন বিক্রিয়া। তাহলে আমরা এখন বেনজিনের হ্যালোজেনেশন নিয়ে আলোচনা করব। বিক্রিয়াটা হচ্ছে বেনজিন যখন ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে, যেমন আমরা হ্যালোজেন হিসেবে প্রথমে ক্লোরিন নিলাম, বেনজিন প্লাস ক্লোরিন, এবং এই ক্ষেত্রে
বেনজিন ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে কিসের উপস্থিতিতে? অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড বা ফেরিক ক্লোরাইড অথবা অন্য কোনো হ্যালোজেন বাহক যেমন আয়রন, এগুলোর উপস্থিতিতে বেনজিন যখন ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে তখন ক্লোরিন বেনজিনের একটা হাইড্রোজেনকে সরিয়ে সেই জায়গাটা দখল করে যে যৌগটা তৈরি করবে সেটা হচ্ছে ক্লোরোবেনজিন Cl + HCl। এই ক্লোরোবেনজিন তৈরির বিক্রিয়াটা হচ্ছে হ্যালোজেনেশন বিক্রিয়া। দেখো এই প্রসঙ্গে আমি জাস্ট মেমোরিতে আসার জন্য আরেকটা কথা বলি, সেটা হচ্ছে বেনজিনের সাথে এই ক্লোরিনের বিক্রিয়া যখন আমরা অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড বা আয়রন এগুলোর উপস্থিতিতে ছাড়া যদি আমি বেনজিনের সাথে ক্লোরিনের বিক্রিয়া সূর্যালোকের উপস্থিতিতে করব, তখন কিন্তু আর সেটা প্রতিস্থাপন বিক্রিয়া হবে না, তখন হবে সংযোজন বিক্রিয়া। তাহলে বিক্রিয়াটা কেমন? সেটা হচ্ছে বেনজিন যোগ ক্লোরিন, এটা যখন সূর্যালোকের উপস্থিতিতে বিক্রিয়াটা হবে, সূর্যালোকের উপস্থিতিতে বিক্রিয়াটা হলে তখন 3 অণু ক্লোরিন বেনজিন রিংয়ের সাথে যুক্ত হয়ে C6H6Cl6, তার মানে C6H6 তো বেনজিনের সঙ্গে আছে, তার সাথে আলাদা 6টা ক্লোরিন, 3 অণু ক্লোরিন মানে 6টা ক্লোরিন যুক্ত হয়ে যে যৌগটা তৈরি হবে সেটার নাম হচ্ছে বেনজিন হেক্সাক্লোরাইড। বেনজিন হেক্সাক্লোরাইড উৎপন্ন হবে। হেক্সাক্লোরাইড কেন? কারণ 6টা ক্লোরিন যুক্ত হচ্ছে বলে এটা হেক্সাক্লোরাইড উৎপন্ন হবে। বা এটা আরেকটা নাম আছে, এটার বাণিজ্যিক একটা নাম আছে, বাণিজ্যিক নাম হচ্ছে এই বেনজিন হেক্সাক্লোরাইডকে গ্যামাক্সিনও বলা হয়। তাহলে বেনজিনের সাথে ক্লোরিনের বিক্রিয়া হলে যদি সূর্যালোকের উপস্থিতিতে বিক্রিয়াটা হয় তখন উৎপন্ন হবে বেনজিন হেক্সাক্লোরাইড বা গ্যামাক্সিন। আর যদি ক্লোরিনের সাথে বিক্রিয়া হয় অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড বা আয়রন এদের উপস্থিতিতে বিক্রিয়াটা হয় তখন উৎপন্ন হবে ক্লোরোবেনজিন, যেটা প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে এটা প্রতিস্থাপন বিক্রিয়া, এটা হচ্ছে সংযোজন বিক্রিয়া। এই সংযোজন বিক্রিয়াটা দিয়ে আমরা আরেকটা জিনিস প্রুফ করতে পারি, সেটা হচ্ছে কি যে কোনো একটা ডাবল বন্ড ভাঙার জন্য 1 অণু ক্লোরিন প্রয়োজন। তাহলে যেহেতু এখানে 3 অণু ক্লোরিন যুক্ত হচ্ছে, সুতরাং বেনজিন রিংয়ের মধ্যে 3টি দ্বিবন্ধন আছে সেটা প্রমাণ করা যায়। অর্থাৎ আমরা উদাহরণ হিসেবে এরকম লিখতে পারি, যেমন CH2 ডাবল বন্ড CH2, এটার সাথে যদি আমি ক্লোরিন যুক্ত করি তাহলে 1 অণু ক্লোরিন যুক্ত হলে CH2Cl সিঙ্গেল বন্ড CH2Cl 1,2 ডাইক্লোরোইথেন উৎপন্ন হয়। অর্থাৎ একটা দ্বিবন্ধনকে ভাঙার জন্য 1 অণু ক্লোরিন প্রয়োজন। তাহলে এখানে যেহেতু 3 অণু ক্লোরিন প্রয়োজন হচ্ছে, সুতরাং বেনজিন রিংয়ের মধ্যে 3টি দ্বিবন্ধন আছে। এবং আমরা জানি বেনজিন রিংয়ের মধ্যে 3টা দ্বিবন্ধন আছে, সেটা আমরা এইভাবে দেখাতে পারি। এটা প্রমাণ হচ্ছে ক্লোরিনের সাথে বিক্রিয়ায় আমরা ক্লোরিনের অণুর সংখ্যা দিয়ে সেটা প্রমাণ করে দেখাতে পারি। অনেকে আবার বেনজিন রিংয়ে 3টি দ্বিবন্ধন আছে দেখাতে গেলে বেনজিন রিং লিখে 3টি দ্বিবন্ধন দেখিয়ে দেয় যে এই যে 3টি দ্বিবন্ধন, সেটা না। এটা বিক্রিয়ার মাধ্যমে তোমাকে প্রুফ করতে হবে যে বেনজিন রিংয়ের মধ্যে 3টি দ্বিবন্ধন আছে। যাই হোক, আমরা আমাদের আলোচনা থেকে কিছুটা সরে গেছি। সুতরাং মেইন আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে বেনজিনের হ্যালোজেনেশন, বেনজিনের সাথে ক্লোরিনের বিক্রিয়ায় ক্লোরোবেনজিন উৎপন্ন হওয়ার বিক্রিয়াটাই হচ্ছে হ্যালোজেনেশন বিক্রিয়া। কিন্তু আমরা যে বেনজিনের সাথে ক্লোরিনের সংযোজন বিক্রিয়া দেখাইলাম সেটা কিন্তু বেনজিনের ক্লোরিন সংযোজন, ওটা আর ক্লোরিনেশন কিংবা হ্যালোজেনেশন হবে না, ওটা হচ্ছে ক্লোরিন সংযোজন বা হ্যালোজেন সংযোজন বিক্রিয়া। এবার আমাদের বেনজিনের নেক্সট যে বিক্রিয়াটা আসবে সেটা হচ্ছে নাইট্রেশন বিক্রিয়া। বেনজিনের নাইট্রেশন বিক্রিয়া। নাইট্রেশন বিক্রিয়াটা যেহেতু নামটা দেখে বোঝা যাচ্ছে নাইট্রেশন বিক্রিয়াতে নাইট্রো মূলকটা আসবে।
নাইট্রোমূলক। তাহলে বিক্রিয়াটা আমরা একবার দেখে নিই। তাহলে বেনজিনের সাথে নরমাল বেনজিন প্লাস নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করবে এবং সেটা গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে H2SO4 এটার উপস্থিতিতে নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া হলে বেনজিনের হাইড্রোজেনকে সরিয়ে একটা নাইট্রোমূলক আসবে প্লাস সাথে H2O উৎপন্ন হবে। এখানে এই নাইট্রোমূলকটা কোথা থেকে আসলো? অ্যাকচুয়ালি এটা HO এবং NO2 এই দুটো অংশে বিভক্ত হয়ে OH টা নেগেটিভ এবং NO2 টা পজিটিভ। এখানে NO2 মূলকটা একটা ইলেকট্রোফাইল, তাহলে যেহেতু ইলেকট্রোফাইল দিয়ে প্রতিস্থাপন বিক্রিয়াটা হচ্ছে সেজন্য এটা কিন্তু ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তার মানে আমাদের বেনজিনের যত বিক্রিয়াগুলো আছে, যত প্রতিস্থাপন বিক্রিয়া হয় সবগুলো কিন্তু ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, কারণ ইলেকট্রোফাইলটাই সেখানে প্রতিস্থাপন বিক্রিয়াটা ঘটায়, সেজন্য এটা হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে বেনজিনের নাইট্রেশনে নাইট্রোবেনজিন উৎপন্ন হয়, এটা হচ্ছে নাইট্রোবেনজিন এবং এখানে গাঢ় সালফিউরিক অ্যাসিড দিতে হবে। তাহলে আমরা বেনজিনের দুটো বিক্রিয়া পেলাম, আর একটা হচ্ছে হ্যালোজেনেশন, এটা হচ্ছে নাইট্রেশন। আমাদের বেনজিনের তাহলে দুটো বিক্রিয়া শেষ। এরপরে বেনজিনের আমাদের পরবর্তী আরো দুটো ইম্পর্টেন্ট বিক্রিয়া আছে, তার মধ্যে একটা বিক্রিয়া হচ্ছে ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া। ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া, এখানে ফ্রিডেল-ক্রাফট একটা বিজ্ঞানীর নাম। তাহলে ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশন অর্থাৎ অ্যালকাইলেশন অর্থাৎ অ্যালকাইলমূলক যখন প্রতিস্থাপন বিক্রিয়াটা ঘটাবে তখন সেটা হবে অ্যালকাইলেশন বিক্রিয়া। দেখো তাহলে আমরা বিক্রিয়াটা নিয়ে আসি। বেনজিনের সাথে যদি মিথাইল ক্লোরাইড বিক্রিয়া করে, মিথাইল ক্লোরাইড এবং এই ক্ষেত্রে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড এর উপস্থিতিতে, এটা অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড বা আগের হ্যালোজেনেশন বিক্রিয়ার মতোই ফেরিক ক্লোরাইড হতে পারে অথবা অন্য যে কোনো হ্যালোজেন বাহক হলেই কিন্তু বিক্রিয়াটা হবে। তাহলে এখানে মিথাইল অংশটা পজিটিভ, ক্লোরাইড অংশটা নেগেটিভ। তাহলে স্বাভাবিকভাবে বেনজিনের এই অংশ থেকে হাইড্রোজেনটা যখন সরে যাবে তখন যৌগ যেটা উৎপন্ন হবে সেই যৌগের নাম হচ্ছে মিথাইল বেনজিন, বা এটার আরেকটা নাম আছে সেটার নাম হচ্ছে টলুইন। এটাকে টলুইনও বলা হয়। তাহলে টলুইন উৎপন্ন হলো, তাহলে বেনজিনের সাথে মিথাইল ক্লোরাইড বিক্রিয়া করলে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে তাহলে আমরা মিথাইল বেনজিন বা টলুইন উৎপন্ন করতে পারবো। এটা হচ্ছে ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া। তাহলে ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া কি উৎপন্ন হয়? টলুইন বা মিথাইল বেনজিন উৎপন্ন হয়। মিথাইল বেনজিন ছাড়াও আমরা যদি এখানে ইথাইল ক্লোরাইড দিতাম তাহলে ইথাইল বেনজিন হতো, যদি প্রোফাইল ক্লোরাইড দিতাম তাহলে প্রোফাইল বেনজিন হতো। অর্থাৎ আমাদের অ্যালকাইল মূলকটা সেখানে চেঞ্জ হবে, কিন্তু বিক্রিয়াটা হচ্ছে অ্যালকাইলেশন, ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া। আর সেখানে শর্ত যেটা সেটা হচ্ছে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড বা কোনো লুইস অ্যাসিড যদি থাকে তাহলে লুইস অ্যাসিডের উপস্থিতিতেই বিক্রিয়াটা হবে। লুইস অ্যাসিডের ফাংশন কি বা কার্যকারিতা কি সেটা আমরা পরবর্তীতে মেকানিজম অংশের মধ্যে দেখাবো। তোমাদের জন্য মেকানিজম, প্রত্যেকটা বিক্রিয়ার মেকানিজম কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা মেকানিজম নিয়ে আলাদা একটা ক্লাস করব, সেখানে আলোচনা করব, কারণ আজকে যদি আমি মেকানিজম নিয়ে আলোচনা করি হয়তো একটু এলোমেলো হয়ে যাবে। সেজন্য প্রত্যেকটা টপিকস, প্রত্যেকটা বিষয় আমি আলাদা আলাদা করে আলাদা লেকচার ওইভাবে সংযোজন করব। তাহলে আমাদের গেল ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশন। এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে ফ্রিডেল-ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া। আমি বিক্রিয়ার একটু নামটা লিখে দিই, সেটার নাম হচ্ছে ফ্রিডেল-ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া। এই অ্যাসাইলেশন বিক্রিয়াটা তাও আবার বেনজিনের সাথে যখন CH3COCl এই মূলকটার নাম হচ্ছে অ্যাসাইল মূলক। অ্যাসাইল CH3CO এই মূলকটার নাম হচ্ছে অ্যাসাইল মূলক। তাহলে অ্যাসাইল মূলক যখন বিক্রিয়াটাতে অংশগ্রহণ করবে এবং
হাইড্রোজেনকে প্রতিস্থাপন করবে তখন যৌগ যেটা তৈরি হবে সেটা হবে COCH3 প্লাস HCl। আবারও আমাদের এখানে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে এই বিক্রিয়াটা হবে এবং আমরা এখানে যে যৌগটা পাচ্ছি সেটা হচ্ছে দেখো CH3CO মূলকটাকে কমনলি অ্যাসাইল মূলক বলা হয়, কিন্তু এখানে যেহেতু দুই কার্বন বিশিষ্ট অ্যাসাইল মূলক সেজন্য এটার নাম হচ্ছে ইথানয়েল মূলক। তাহলে যেহেতু ইথানয়েল মূলকটাই অ্যাসাইল মূলকটাই এখানে অংশগ্রহণ করছে প্রতিস্থাপনে, সেজন্য এটাকে না অ্যাসাইলেশন বলা হয়। কিন্তু যৌগ যেটা উৎপন্ন হলো সেই যৌগটার কয়েকটা নাম আছে, সেটা হচ্ছে ইথানয়েল বেনজিন। ইথানয়েল বেনজিন, ইথানয়েল কেন? কারণ CH3CO মূলকটা ইথানয়েল, যেমন এটা ইথানয়েল ক্লোরাইড, এর ইথানয়েল বেনজিন। বা এটা আরেকটা নাম আছে, এটার নাম হচ্ছে মিথাইল ফিনাইল কিটোন। মিথাইল ফিনাইল কিটোন কিভাবে নাম হলো ইজিলি বোঝা যায়, কিন্তু CO মূলকটা হচ্ছে কিটোন মূলক, CH3 মিথাইল আর বেনজিন রিংকে ফিনাইল বলা হয়। ফিনাইল বলা হয় সেটাও এই সুযোগে আমি একটু দেখাই দিচ্ছি। দেখো আমরা জানি বেনজিন রিং এর উপরে যখন OH থাকবে তখন সেটার নাম হচ্ছে ফেনল, ফিন যোগ অল, ফিন অল। তার মানে বেনজিন রিং থেকে একটা হাইড্রোজেন যখন চলে যাবে তখন সেটাকে ফিনাইল মূলক বলা হয়। তাহলে সেটা এই মূলকটার নাম হচ্ছে ফিনাইল। এটা মিথাইল, এটা ফিনাইল। মিথাইল কেন আগে লিখলাম? কারণ মিথাইলের এমটা অ্যালফাবেটিক অর্ডার অনুসারে আগে, ফিনাইলের পিটা অ্যালফাবেটিক অর্ডার অনুসারে পরে হয়। সুতরাং মিথাইল ফিনাইল কিটোন, বা এটার আরো একটা নাম আছে, সেটা এটাকে বলা হয় এসিটোফেনন। এসিটোফেনন বলা হয় এটাকে। তাহলে মিথাইল ফিনাইল কিটোন বা এসিটোফেনন বা ইথানয়েল বেনজিন কয়েকটা নামে নামকরণ করা হয়। তাহলে আমরা পাইলাম এই বিক্রিয়াটার নাম হচ্ছে ফিলালক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া। তাহলে আমরা খুব সহজে অ্যাসাইলেশন বিক্রিয়ায় কিটোন উৎপন্ন হয় আর অ্যালকাইলেশন বিক্রিয়ায় আমার একটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন তৈরি হয়। জাস্ট এই জিনিসগুলো আমরা বিভিন্ন ভাবে কিন্তু পরীক্ষায় আসতে পারে, যে এসিটোফেনন তৈরি বিক্রিয়া লিখো, বা এসিটোফেনন কোন বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয়, বা বেনজিনের অ্যাসাইলেশনে কি উৎপন্ন হয়, বিভিন্ন ভাবে দিতে পারে। তাহলে এই বিক্রিয়াগুলো প্রত্যেকটা কিন্তু ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণ। অর্থাৎ এটাও কিন্তু ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, কারণ এখানে CH3CO মূলক বা অ্যাসাইল মূলক যেটা আছে সেটাও কিন্তু এক ধরনের ইলেকট্রোফাইল। মনে আছে ইলেকট্রোফাইল কি? ইলেকট্রো শব্দের অর্থ হচ্ছে ইলেকট্রন আর ফাইল শব্দের অর্থ হচ্ছে আকর্ষিত। তাহলে ইলেকট্রন আকর্ষিত, যারা ইলেকট্রনকে আকর্ষণ করবে, তাহলে যাদের উপর পজিটিভ চার্জ আছে তার মানে ইলেকট্রনের ঘাটতি আছে বলে ইলেকট্রনকে আকর্ষণ করবে। সুতরাং যত পজিটিভ চার্জ বিশিষ্ট আয়ন আছে সবগুলো কিন্তু ইলেকট্রোফাইল। তাহলে আমরা পাইলাম এটা বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া এবং সেটা অ্যাসাইলেশন বিক্রিয়া। ওটা ফিনাইলক্রাফট অ্যালকাইলেশন, এটা ফিনাইলক্রাফট অ্যাসাইলেশন। আমাদের বেনজিনের এই প্রতিস্থাপন বিক্রিয়ার মধ্যে চারটা বিক্রিয়া শেষ হলো। এর মধ্যে আমরা আরেকটা বিক্রিয়া দেখাবো যেটা সালফোনেশন বিক্রিয়া। বেনজিনের সালফোনেশন বিক্রিয়া। প্রথমে আমরা বলি সালফোনেশন বিক্রিয়াটা কি। বেনজিনের সাথে যখন সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করবে এবং সেই সালফিউরিক অ্যাসিডটা সালফার ট্রাইঅক্সাইডের উপস্থিতিতে বেনজিনের সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে বেনজিন সালফোনিক অ্যাসিড উৎপন্ন করে। তাহলে বিক্রিয়াটা আমরা লিখে নিই। তাহলে বিক্রিয়াটা হবে কিরকম? বেনজিন প্লাস সালফিউরিক অ্যাসিড H2SO4 এবং সেটা সালফার ট্রাইঅক্সাইডের উপস্থিতিতে বেনজিনের সাথে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে আমরা যে যৌগটা পাবো সেটা হচ্ছে বেনজিনের সেই রিং থেকে হাইড্রোজেন সরে গিয়ে SO3H প্লাস H2O। তার মানে এই যৌগটার নাম হচ্ছে বেনজিন সালফোনিক অ্যাসিড। তাহলে বেনজিন সালফোনিক অ্যাসিড তৈরি করার যে বিক্রিয়া সেটাকে বলা হয় সালফোনেশন বিক্রিয়া। বিক্রিয়াটার নাম কি? সালফোনেশন। সালফোনেশন বিক্রিয়া। তাহলে আমরা পেয়ে গেলাম
বেনজিনের পাঁচটি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। নাম্বার 1 হ্যালোজেনেশন, যেটা বেনজিন থেকে ক্লোরোবেনজিন উৎপন্ন হয়। নাম্বার 2 নাইট্রেশন, বেনজিনের সাথে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে এবং সেটাতে নাইট্রোবেনজিন উৎপন্ন হয়। থার্ড ওয়ান যেটা ছিল ফ্রিডরিখ-ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া, বেনজিনের সাথে অ্যালকাইল হ্যালাইড, আমরা এখানে যেটা করছি সেটা হচ্ছে মিথাইল ক্লোরাইডের সাথে বিক্রিয়ায় মিথাইল বেনজিন বা টলুইন উৎপন্ন হয়, সেটা ফ্রিডরিখ-ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া। আর অ্যাসাইলেশন বিক্রিয়া হচ্ছে অ্যাসাইল মূলক যখন বেনজিনের সাথে বিক্রিয়া করবে, বেনজিন প্লাস ইথানয়েল ক্লোরাইড, ওই ইথানয়েল মূলকটা বেনজিনের হাইড্রোজেনকে সরিয়ে ইথানয়েল মূলকটা যখন আসে তখন সেটা এসিটোফেনন বা মিথাইল ফিনাইল কিটোন বা ইথানয়েল বেনজিন, একাধিক নামে নামকরণ করেছি আমি। তাহলে সেই যৌগ উৎপন্ন হয়। আর আমরা লাস্ট ওয়ান যেটা পাইলাম সেটা হচ্ছে সালফোনেশন বিক্রিয়া, বেনজিনের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় বেনজিন সালফোনিক অ্যাসিড উৎপন্ন করে। এই যে এখানে এই মূলকটার নাম হচ্ছে সালফোনিক অ্যাসিড মূলক। এটা কিন্তু সক্রিয়তা সিরিজে আমাদের একদম কার্বক্সিলিক অ্যাসিডের পরেই কিন্তু এটার অবস্থান। আমরা সক্রিয়তা সিরিজে একাধিক যদি কার্যকরী মূলক থাকে সেক্ষেত্রে আমার একদম শুরুতে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, তারপরেই সালফোনিক অ্যাসিড মূলক। তাহলে গেল আমাদের এই পাঁচটা বিক্রিয়া। এরপরে আমাদের যে বিক্রিয়াটা আমাদের লিস্টের মধ্যে আছে সেই বিক্রিয়াটা ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া, এস্টারিফিকেশন বিক্রিয়া। এস্টারিফিকেশন বিক্রিয়াটা অলরেডি তোমরা এসএসসি লেভেলে সম্ভবত পড়েছ। তাহলে এস্টারিফিকেশন বিক্রিয়াটা নাম শুনে মেমোরিতে নিয়ে আসবা যে এস্টারিফিকেশন মানে হচ্ছে এস্টার তৈরিকরণের বিক্রিয়া। তাহলে এস্টার কি? এস্টারটা আমাদের আর সি ডাবল ও আর, মানে দুই পাশে আর আর মূলক থাকবে, মানে অ্যালকাইল মূলক থাকবে, মাঝখানে সি ডাবল মূলক থাকবে, আর সি ডাবল ও আর, সেটা হচ্ছে অ্যালকাইলেশন, না সরি এস্টারিফিকেশন অর্থাৎ এস্টার। তাহলে এস্টারিফিকেশন বিক্রিয়া হচ্ছে একটা অ্যাসিড নিলাম আমি CH3 COOH, অ্যাসিডটার নাম হচ্ছে দুইটা নাম, ইথানোয়িক অ্যাসিড, আবার সেটা একটা বাণিজ্যিক নাম আছে, এটাকে অ্যাসিটিক অ্যাসিড বলা হয়। অ্যাসিটিক অ্যাসিডের ঠিক 6 to 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলা হয়, নিশ্চয়ই জানো, মনে আছে। তাহলে এই অ্যাসিটিক অ্যাসিডের সাথে যদি আমি CH3 CH2 আবার CH2OH বিক্রিয়া করলাম, দেখো এটা একটা অ্যাসিড, এটা একটা অ্যালকোহল। তাহলে এই অ্যাসিডটার নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, কিন্তু এই অ্যালকোহলটার নাম হচ্ছে প্রোপানল, কারণ 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহল, এবং এটা সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে যদি বিক্রিয়া হয় তখন এখান থেকে একটা হাইড্রোজেন এখান থেকে একটা হাইড্রোক্সিল মিলে এক অণু পানি উৎপন্ন হবে। আর বাকি এই অংশ দেখো এই পাশে জায়গা হচ্ছে না, দেখে আমি এই পাশে লিখতেছি CH3COO অংশ গেল, আর এই অংশ লাস্টের প্রান্ত থেকে শুরু করব, CH2 CH3 প্লাস H2O। খেয়াল করে দেখো আমাদের ইথানল প্রোপানল পার্ট থেকে প্রোপাইল অংশটা আসছে, প্রোপাইল। আর আমাদের এই অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড থেকে হাইড্রোজেন বাদ দিলে এই অংশটা বলা হয় ইথানোয়েট বা অ্যাসিটেট। তাহলে আমার যে যৌগটা তৈরি হলো এইখান থেকে আসছে প্রোপাইল, আর এই অংশটা হচ্ছে ইথানোয়েট। তার মানে আমরা যে যৌগটা পাইলাম সেখানে আমার প্রোফাইল অংশটা, অ্যালকাইল অংশটা সবসময় অ্যালকোহল থেকে আসবে, আর নেগেটিভ অংশ যেটা আসবে সেটা আসবে কার্বক্সিলিক অ্যাসিড থেকে। অর্থাৎ আমার এখানে কার্বক্সিলিক অ্যাসিড ইথানোয়েট। তাহলে প্রোপান ইথানোয়েট আবার কোন কোন যৌগের বিক্রিয়ায় হয় তাহলে খুব সহজেই আমরা বুঝতে পারতেছি। তাহলে প্রোফাইল ইথানোয়েট প্রস্তুত করতে হলে আমার ইথানোয়িক অ্যাসিড, কারণ ইথানোয়িক অ্যাসিড থেকে ইথানোয়েটটা আসবে, আর প্রোফাইল অ্যালকোহল থেকে প্রোপাইল অংশটা আসবে। তাহলে প্রোফাইল ইথানোয়েট দুইটা, একটা অ্যাসিড এবং একটা অ্যালকোহলের বিক্রিয়া উৎপন্ন হয়। তাহলে এই বিক্রিয়াটাকে বলা হয় এস্টারিফিকেশন বা এস্টারীকরণ বিক্রিয়া, এবং এটাতে কিন্তু সালফিউরিক অ্যাসিডের উপস্থিতি লাগবে, এখানে পানি উৎপন্ন হবে, পানিটাকে শোষণ করে নেবে। যাই হোক, এটা হচ্ছে এস্টারিফিকেশন বিক্রিয়া। আমি এই প্রশ্নটা আরেকটু বলি, একইভাবে আমরা বিপরীতভাবে যদি চিন্তা করি
এই প্রোফাইল ইথানয়েডটাকে যদি আমি আবার আদ্র বিশ্লেষণ করি, মানে পানির সাথে বিক্রিয়া করব, তো পানির সাথে বিক্রিয়া করলে বিক্রিয়াটা উল্টা বিপরীত দিকে যাবে। তাহলে বিপরীত দিকে গিয়ে তখন কিন্তু এই অংশটা অ্যাসিড উৎপন্ন করবে আর এই অংশটা একটা অ্যালকোহল তৈরি করবে। তার মানে ইথাইল না প্রোফাইল ইথানয়েড যদি এটা আদ্র বিশ্লেষণ করা হয়, যদি আদ্র বিশ্লেষণ করা হয় তাহলে সেক্ষেত্রে অর্থাৎ এই যৌগটা প্রোফাইল ইথানয়েড যৌগটা ভেঙে ইথানিক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড এবং প্রোফাইল অ্যালকোহল বা প্রোফানল তৈরি করবে। তাহলে আমাদের এস্টারিফিকেশন এবং এস্টারিফিকেশনের বিপরীত বিক্রিয়া সেটা করে দিলাম। তবে বিপরীত বিক্রিয়াটা যখন করব তখন কিন্তু আমাদের এখানে সালফিউরিক অ্যাসিড দিতে হবে, কারণ সালফিউরিক অ্যাসিডের ভূমিকাটা আমার দুই ক্ষেত্রেই হবে। একটা হচ্ছে পানি যখন উৎপন্ন হবে পানিটাকে শোষণ করার জন্য, আবার কারোর সাথে যখন পানির বিক্রিয়া হবে ওই পানিটা অ্যাসিডের উপস্থিতিতে ভেঙে হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল আয়নে বিভক্ত হয়, তখন বিক্রিয়াটা ওখানে সালফিউরিক অ্যাসিড দিতে হবে। তাহলে সেই বিক্রিয়াটা হচ্ছে এস্টারিফিকেশন বিক্রিয়া। গেল তাহলে আমাদের অ্যানাদার রিঅ্যাকশন এস্টারিফিকেশন বা এস্টারীকরণ বিক্রিয়া। এইবার আমরা একটা ইম্পর্টেন্ট বিক্রিয়া দেখব, যে বিক্রিয়াটার নাম হচ্ছে রাইমার-টাইমেন বিক্রিয়া। বিক্রিয়াটা কি? রাইমার-টাইমেন বিক্রিয়া। তাহলে রাইমার-টাইমেন বিক্রিয়াটা কি, কার সাথে কার বিক্রিয়া সেটা একটু দেখো। রাইমার-টাইমেন বিক্রিয়াটা অবশ্য কিছুটা এক্সেপশন, কারণ সহজে অনেকে সেটা মুখস্থ করতে চায় না কিংবা দেখেও না ভালো করে। এইটা ফেনলের সাথে ফেনল প্লাস ক্লোরোফর্ম CHCl3 প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড, এটার সাথে যদি বিক্রিয়া হয়, ফেনল প্লাস ক্লোরোফর্ম প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি বিক্রিয়া করে, তাহলে সেক্ষেত্রে OH মূলক যেখানে আছে তার অর্থ পজিশনে, এই পজিশনে একটা CHO মূলক আসবে, CHO বা অ্যালডিহাইড মূলক, আর সাথে উৎপন্ন হবে পটাশিয়াম ক্লোরাইড প্লাস পটাশিয়াম ক্লোরাইড এখান থেকে আসলো প্লাস পানি উৎপন্ন হবে। তার মানে এই যে বিক্রিয়াটা যে যৌগটা তৈরি হলো সেই যৌগটার নাম হচ্ছে অর্থো হাইড্রোক্সি বেঞ্জালডিহাইড। দেখো এখানে CHO এবং OH মূলক যখন থাকবে তখন আমাদের সক্রিয়তা সিরিজ অনুযায়ী, মানে কার্যকরী মূলকের অবস্থান কার আগে কোনটা থাকবে, সেই ক্ষেত্রে অ্যালডিহাইড মূলকটা কিন্তু OH এর আগে আছে। সুতরাং আমাকে এই যৌগটা ফেনল ধরলো, আমার এটা অ্যালডিহাইড বা বেঞ্জালডিহাইড ধরতে হবে। তাহলে বেঞ্জালডিহাইডের সাপেক্ষে OH মূলকটা আছে অর্থ পজিশনে, সুতরাং এই যৌগটার নাম হচ্ছে অর্থো হাইড্রোক্সি বেঞ্জালডিহাইড, বা এটা আরেকটা নাম আছে, এটাকে স্যালিসাইল অ্যালডিহাইড বা এটার আরেকটা নাম, এটাকে স্যালিসালডিহাইড বলা হয়, সংক্ষেপে স্যালিসালডিহাইড বলা হয়। তাহলে বেঞ্জে ফেনলের সাথে ক্লোরোফর্ম এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়ায় স্যালিসালডিহাইড উৎপন্ন হওয়ার বিক্রিয়াটাকে রাইমার-টাইমেন বিক্রিয়া বলা হয়। এই রাইমার-টাইমেন বিক্রিয়ার সাথে মিল আছে এরকম আরেকটা বিক্রিয়া তোমাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে CH3NH2 প্লাস আবারও CHCl3 প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড। দেখো বিক্রিয়া দুটোতে কিন্তু প্রায় সেম জিনিস, ক্লোরোফর্ম এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড এখানে আছে, কিন্তু এখানে যৌগটা হচ্ছে ফেনল আর এখানে যৌগটা হচ্ছে 1 ডিগ্রি Mn। তাহলে 1 ডিগ্রি Mn এর সাথে যদি ক্লোরোফর্ম এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে, তাহলে সেক্ষেত্রে আমার যৌগটা তৈরি হবে CH3NC। এটা এই NC টা হচ্ছে আইসোসায়ানাইড মূলক, CN হলো সায়ানাইড, NC হলো আইসোসায়ানাইড। তাহলে মিথাইল আইসোসায়ানাইড প্লাস একটা উৎপন্ন হবে মিথাইল আইসোসায়ানাইড প্লাস পটাশিয়াম ক্লোরাইড প্লাস পানি উৎপন্ন হবে। তার মানে অর্থাৎ এই যৌগটা মিথাইল আইসোসায়ানাইড বা মিথাইল আইসোসায়ানাইডের আরেকটা নাম আছে, এটাকে মিথাইল
এটা কার্বিল অ্যামিনও বলা হয়, এটাকে মিথাইল কার্বিল অ্যামিন এই যৌগটা উৎপন্ন হয়। তাহলে এই মিথাইল কার্বিল অ্যামিনটা এটা উৎকট দুর্গন্ধ বিশিষ্ট একটা পদার্থ, যেটা ঘ্রাণ বুঝে বা গন্ধ বুঝে আমরা এই 1 ডিগ্রি অ্যামিনকে শনাক্ত করতে পারি, কারণ একমাত্র 1 ডিগ্রি অ্যামিন ক্লোরোফর্ম এবং পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়ায় উৎকট দুর্গন্ধ বিশিষ্ট পদার্থটা উৎপন্ন করে। তাহলে আমরা এই বিক্রিয়াটা দ্বারা 1 ডিগ্রি অ্যামিন শনাক্ত করতে পারি। দেখো এটা আমরা দেখলাম এলিফ্যাটিক অ্যামিনের ক্ষেত্রে, এলিফ্যাটিক 1 ডিগ্রি অ্যামিন। আমরা যদি একটা অ্যারোমেটিক 1 ডিগ্রি অ্যামিন দেখাই, তাহলে অ্যারোমেটিক 1 ডিগ্রি অ্যামিনটা হচ্ছে বেনজিনের সাথে যখন NH2 হবে, যৌগটার নাম কি জানো তোমরা? সেটা হচ্ছে অ্যামিনো বেনজিন বা অ্যানিলিন, অথবা এটার নাম ফিনাইল অ্যামিন। তাহলে এটাও কিন্তু 1 ডিগ্রি অ্যামিন। এটাও যদি আমি CHCl3 প্লাস এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড না লিখে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করতে পারি, তাহলে আমাদের যৌগ যেটা হবে সেটা বেনজিন রিং এর সাথে যখন তখন ফিনাইল আইসোসায়ানাইড বা ফিনাইল কার্বিল অ্যামিন প্লাস এরপরে সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি উৎপন্ন হবে। তাহলে এখানেও এই যে ফিনাইল আইসোসায়ানাইড যেটা উৎপন্ন হলো সেটাও কিন্তু ওই যৌগের মতো মিথাইল কার্বিল অ্যামিন, ফিনাইল কার্বিল অ্যামিন সবগুলোরই উৎকট দুর্গন্ধবিষ্ট একটা পদার্থ উৎপন্ন হয়, যার সাহায্যে আমরা 1 ডিগ্রি অ্যামিন শনাক্ত করতে পারি। খেয়াল করো, এই বিক্রিয়া দ্বারা আমরা কিন্তু আরেকটা জিনিসও শনাক্ত করতে পারি, সেটা হচ্ছে এই বিক্রিয়ার মাধ্যমে আমরা ক্লোরোফর্মও শনাক্ত করা যায়। ক্লোরোফর্ম না, এই ক্লোরোফর্ম কারণ 1 ডিগ্রি অ্যামিনের সাথে ক্লোরোফর্ম দিলে তখনই উৎকট দুর্গন্ধবিষ্ট পদার্থটা তৈরি হয়। তাহলে ক্লোরোফর্ম 1 ডিগ্রি অ্যামিনের সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে উৎকট দুর্গন্ধ বিশিষ্ট ফিনাইল কার্বিল অ্যামিন বা মিথাইল কার্বিল অ্যামিনের একটা যৌগ উৎপন্ন করে, যার মাধ্যমে আমরা ওই যৌগ অর্থাৎ 1 ডিগ্রি অ্যামিন শনাক্ত করতে পারি। এটা কিন্তু 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিন দিবে না, আবার ক্লোরোফর্ম মাস্ট লাগবে। সুতরাং ক্লোরোফর্ম শনাক্ত করা যায়, 1 ডিগ্রি অ্যামিন শনাক্ত করা যায়। 1 ডিগ্রি এলিফ্যাটিক বা অ্যারোমেটিক অ্যামিন। আমরা গেলাম আরেকটা বিক্রিয়া, রাইমার-টাইমের বিক্রিয়ার পরে আমাদের তাহলে বিক্রিয়াটা আসলো। এই বিক্রিয়াটা হচ্ছে কার্বিল অ্যামিন বিক্রিয়া, কার্বিল অ্যামিন বিক্রিয়া বা 1 ডিগ্রি অ্যামিন শনাক্তকরণ বিক্রিয়া, 1 ডিগ্রি অ্যামিন শনাক্তকরণ বিক্রিয়া। এরপরে আমাদের আরেকটা খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া আছে, সেটা হচ্ছে আয়োডোফর্ম বিক্রিয়া। আয়োডোফর্ম নাম শুনে কিছুটা বোঝা যায়। আয়োডোফর্ম যৌগটা দেখো, যৌগটার সংকেত হচ্ছে CHI3। আয়োডোফর্ম নাম শুনলে তোমরা CHCl3 নিশ্চয়ই নাম শুনেছো। CHCl3 এটা হচ্ছে ক্লোরোফর্ম, আর সেখানে যদি আয়োডিন নেই তাহলে সেটা হচ্ছে আয়োডোফর্ম। অর্থাৎ আমার এখানে আয়োডিন, ক্লোরিন, অন্য হ্যালোজেন যেমন ব্রোমিন নিলে তখন যৌগের নাম হবে ব্রোমোফর্ম। তাহলে যাই হোক, এতগুলো দরকার নেই, আমাদের আয়োডোফর্ম বিক্রিয়াটা দেখাই। আয়োডোফর্ম বিক্রিয়াটা কি? এটা খুব ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া। CH3CO মূলক যুক্ত, আবারও CH3CO মূলকটা, এই মূলকটার নাম হচ্ছে অ্যাসাইল মূলক। অ্যাসাইল ছাড়াও এটাকে কিন্তু 2 কিটোন মূলকও বলা হয়। কেন না? কারণ কিটোন 2 নম্বর পজিশনে আছে, 2 কিটোন। তাহলে 2 কিটোন মূলক বা অ্যাসাইল মূলক। তাহলে অ্যাসাইল মূলক যুক্ত অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন সবাই কিন্তু আয়োডোফর্ম বিক্রিয়া দেয়। কিন্তু খেয়াল করতে হবে CH3CO মূলক আছে কিনা। দেখো, আমরা পাশাপাশি দুটো যৌগ লিখি, তার মধ্যে একটা যৌগ হচ্ছে প্রোপানল 1 CH3 CH2, আবার CH2OH, এটা হচ্ছে প্রোপানল 1। এই প্রোপানল 1 এ যদি আমি এই যৌগটাকে ভেঙে দেখি CH3C, এখানে H দুইটা, আবার এখানেও কার্বনের সাথে H দুইটা, তারপরে হচ্ছে OH। দেখো CH3CO মূলকটা কিন্তু একসাথে নাই, সুতরাং এই যৌগ আয়োডোফর্ম বিক্রিয়া দিবে না। আয়োডোফর্ম যৌগের বিক্রিয়া কি হচ্ছে আয়োডিন এবং সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করবে। তাহলে এটা যেহেতু এই বিক্রিয়ায় এই যৌগের মধ্যে CH3C মূলক নাই,
সুতরাং এটা কোনো বিক্রিয়া হবে না, নো রিঅ্যাকশন, কোনো বিক্রিয়া হবে না। কিন্তু যদি আমি এই 1 প্রোপানল না লিখে যদি 2 প্রোপানল লিখতাম, 2 প্রোপানল, দেখো 2 প্রোপানল কি হবে, CH3 CH, এখানে OH, এখানে CH3 লিখলাম। খেয়াল করো তুমি, CH3 CO গ্রুপ এখানে কিন্তু একসাথে আছে, এদিক থেকেও পাবো আমরা, এদিক থেকেও পাবো। তাহলে এটা 2 প্রোপানল। যদি একইভাবে আয়োডিন এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে, তাহলে আমার প্রথম যে যৌগটা তৈরি হবে সেটা হবে CHI3, এই আয়োডোফর্ম, এবং আয়োডোফর্মটা হলুদ বর্ণের অধক্ষেপ তৈরি হয়, এবং এই যৌগটার নাম হচ্ছে কি, আয়োডোফর্ম। যে কারণে বিক্রিয়াটার নাম আয়োডোফর্ম বিক্রিয়া হচ্ছে, আয়োডোফর্ম তৈরি করবে। এবং সাথে অন্যান্য যে যৌগটা তৈরি হবে, এই আয়োডোফর্ম লিখতে আমরা একটা কার্বন কিন্তু অলরেডি মানে আমরা লিখে ফেলছি, কার্বন একটা চলে আসছে, তার মানে আরো এখানে দুটো কার্বন অলরেডি আছে। তাহলে 2 কার্বন বিশিষ্ট ফ্যাটি অ্যাসিডের লবণ CH3COONA, CH3COONA, সোডিয়াম ইথানোয়েট প্লাস আরেকটা যৌগ তৈরি হবে সোডিয়াম আয়োডাইড প্লাস পানি উৎপন্ন হবে। তার মানে এই যে আয়োডোফর্ম বিক্রিয়া তৈরি হওয়া বিক্রিয়াটাকে আয়োডোফর্ম বিক্রিয়া, বা যেখানে হ্যালোজেন দিয়ে করলে এটাকে হ্যালোফর্ম বিক্রিয়াও বলা হয়। তাহলে আমরা আয়োডোফর্ম বিক্রিয়া অনেক সময় এই প্রশ্নটা খুব বেশি আসে, সেটা হচ্ছে এখানে দেখো 3 কার্বন মিশ্র, এটা 3 কার্বন মিশ্র, এই দুটো সমাণু, পরস্পরের কি সমাণু, এটা হচ্ছে অবস্থান সমাণু। দেখো কার্যকরী মৌলের অবস্থানটা 1 নম্বরে, এখানে 2 নম্বরে, তাহলে এই দুটো পরস্পরের অবস্থান সমাণু, এবং দুটার সংকেত কিন্তু C3H8O। তারপরে C3H8O সংকেত বিশিষ্ট দুটি যৌগ যারা পরস্পরের সমাণু, অবস্থান সমাণু, তাদের একটি আয়োডোফর্ম বিক্রিয়া দেয় কিন্তু অন্যটি আয়োডোফর্ম বিক্রিয়া দেয় না। তাহলে সেই বিক্রিয়াটাই হচ্ছে এটা আয়োডোফর্ম বিক্রিয়া দিবে। কেন দিবে? কারণ এখানে CH3 মূলক আছে, এটা আয়োডোফর্ম দিবে না। কেন দিবে না? কারণ সেখানে CH3 মূলকটা নাই। সুতরাং আমরা আয়োডোফর্ম বিক্রিয়াটা এইভাবে আলাদা করতে পারি। সেটা তোমরা অ্যালডিহাইড কিটোনের ক্ষেত্রে আলাদা করা যায় যে কোন যৌগ আয়োডোফর্ম বিক্রিয়া দিবে আর কোনটা দিবে না। যাদের CH3 মূলক বা 2 কিটোন মূলক বা অ্যাসাইড মূলক আছে তারা দিবে, আর যাদের নাই তারা দিবে। এরপরে আমরা অলমোস্ট চলে আসছি 25 নম্বরে। এরপরে 26 নম্বর বিক্রিয়া উইলিয়ামসন ইথার সংশ্লেষণ। উইলিয়ামসন ইথার সংশ্লেষণ। সংশ্লেষণ মানে হচ্ছে প্রস্তুতি। তাহলে উইলিয়ামসন ইথার সংশ্লেষণ দেখে বোঝা যাচ্ছে যে এখানে ইথার তৈরি হবে। তাহলে আমরা যৌগ দেখো CH3 CH2ONA, এই যৌগের নাম হচ্ছে সোডিয়াম ইথোক্সাইড। ইথাইল মৌলকের সাথে অক্সিজেন আছে, সেজন্য সোডিয়াম ইথোক্সাইড। এই সোডিয়াম ইথোক্সাইড যদি CH3Cl মিথাইল ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে, সোডিয়াম ইথোক্সাইড মিথাইল ক্লোরাইডের সাথে বিক্রিয়া করলে এখানে CH3 CH2O CH3 প্লাস সোডিয়াম ক্লোরাইড, এই যৌগের উৎপন্ন হবে। দেখো সোডিয়াম ক্লোরাইড আর CH3 CH2O CH3, তার মানে এটার নাম হচ্ছে ইথাইল মিথাইল ইথার। এর নাম কি? ইথাইল মিথাইল ইথার। নাম এভাবে কেন? কারণ যেহেতু মাঝখানে অক্সিজেন থেকে দুই পাশে যদি দুটো অ্যালকাইল মূলক থাকে তখন সেটা হচ্ছে ইথার শ্রেণীর যৌগ। তার আগে আছে ইথাইল মূলক, পরে আছে মিথাইল মূলক। মিথাইল মূলকটা যদিও ছোট, কিন্তু এই ক্ষেত্রে আবারও চিন্তা করতে হবে আমাদের অ্যালফাবেটিক অর্ডার। ইথাইল লিখতে ই দিয়ে, মিথাইল লিখতে এম দিয়ে। সুতরাং অ্যালফাবেটিক অর্ডার অনুসারে ইথাইলটা আগে আসে আর মিথাইলটা পরে আসবে। সুতরাং এটার নাম হচ্ছে ইথাইল মিথাইল ইথার। অথবা এটা কিন্তু আরেকটা নাম আছে, দেখো এটাকে, এই যৌগকে আমরা মিথক্সি ইথেনও বলতে পারবো। এখন মিথক্সি ইথেন কেন?
তোমরা হয়তো চিন্তা করতে পারো কিছুক্ষণ আগে আমি অ্যালফাবেটিক অর্ডারের কথা বললাম, কিন্তু এই ক্ষেত্রে আবার অ্যালফাবেটিক অর্ডারটা ফলো করা হয় না। সেক্ষেত্রে দুইটা গুণকের মধ্যে যার সাথে অক্সিজেনটা যুক্ত করব এবং অক্সিজেনটা যদি একটা বড় একটা ছোট হয় তখন ছোট গ্রুপটার সাথে অক্সিজেন যুক্ত করে মিথক্সি ইথেন। আমি ইথক্সি মিথেন বলতে পারবো না, মিথক্সি ইথেন। তখন আবার ছোট গ্রুপের সাথে অক্সি কথাটা দিতে হবে। যদি এমন হতো যে দুটো গ্রুপই সমান সমান, এখানে ইথাইল আছে এখানে ইথাইল আছে, তখন কিন্তু আমি যে কোনো একটা ইথক্সি ইথেন বলতে পারতাম। কিন্তু এখন বলতে হবে মিথক্সি ইথেন অথবা ইথাইল মিথাইল ইথাইল। তাহলে এটাও ইথাইল এটাও ইথাইল, একই জিনিসের দুটো নাম। তাহলে এই বিক্রিয়ার মানে নামটাই হচ্ছে উইলিয়ামসন ইথার সংশ্লেষণ। এখন একটা প্রশ্ন জাগতে পারে, হুট করে আমরা এই যৌগটা থেকে আনলাম। দেখো এই যৌগটা আমাদের কোনো একটা পরীক্ষায় এরকম আসছিল CH3CH2OH, একটা অ্যালকোহল, অ্যালকোহলের সাথে যখন সোডিয়াম বিক্রিয়া করবে এবং সেই সোডিয়ামের বিক্রিয়াটা হবে শুষ্ক ইথানের উপস্থিতিতে অ্যালকোহলের সাথে সোডিয়ামের বিক্রিয়ায়, ধাতব সোডিয়ামের সাথে ইথানলের বিক্রিয়ায় যৌগ যেটা তৈরি হবে সেটা হচ্ছে CH3CH2ONA+H2। এটা আমাদের অ্যালকোহলের একটা শনাক্তকরণ বিক্রিয়া হিসেবে পরিচিত, খুব ইম্পর্টেন্ট অ্যালকোহলের শনাক্তকরণ। তাহলে অ্যালকোহল শনাক্ত কিভাবে করতে হয়? যে কোনো অ্যালকোহলের মধ্যে যদি আমি ধাতব সোডিয়াম দেই তাহলে সেক্ষেত্রে সোডিয়াম ইথক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস তৈরি হয়। এখানে তোমাদের বিক্রিয়ার সংখ্যা করার জন্য তুমি হয়তো চাইলে এখানে 2 দিতে পারো, এখানে 2 এবং এখানে 2 দিয়ে বিক্রিয়াটা মিলে যায়। তাহলে সোডিয়াম ইথক্সাইড উৎপন্ন হয় যদি ইথানলের সাথে আমি ধাতব সোডিয়াম বিক্রিয়া করি। তাহলে আমরা এই যে এই যৌগটা সোডিয়াম ইথক্সাইড যেটা আমরা এখানে ব্যবহার করেছিলাম, অর্থাৎ এই যৌগের সাথে ইথাইল ক্লোরাইড বা অ্যালকাইল হ্যালাইড যদি বিক্রিয়া করে তাহলে আমাদের ইথার উৎপন্ন হয়। তাহলে ইথার উৎপন্ন হওয়ার এই বিক্রিয়াটাকেই বলা হয় উইলিয়ামসন ইথার সংশ্লেষণ। তাহলে আমরা আরেকটা বিক্রিয়া গেল, সেটা হচ্ছে 26 নম্বর বিক্রিয়া উইলিয়ামসন ইথার সংশ্লেষণ। তাহলে আমাদের আজকে কিন্তু অনেকগুলো বিক্রিয়া কমপ্লিট হলো। এরপরে আমরা নেক্সট ক্লাসে, আজকে এই পর্যন্ত, নেক্সট ক্লাসে আমরা বাকি বিক্রিয়া যেগুলো আছে বিক্রিয়াগুলো আশা করি আগামী ক্লাসে শেষ হবে। তো আমি এর মধ্যে আবারও বলি যে তোমরা সবসময় আমার যে ইউটিউব চ্যানেলটা আছে সেই চ্যানেলে বিক্রিয়াগুলো সবসময় একটু আপডেট থাকবা। কিভাবে? সেটা হচ্ছে এটা সাবস্ক্রাইব করে এবং ওখানে একটা বেল আইকন আছে, ওই বেল আইকনটা যদি চাপ দিয়ে রাখো তোমরা, তাহলে ভবিষ্যতে আপডেটেড যে কোনো জিনিস তোমরা পাবা এবং যখনই আমি যে কোনো কিছু আপলোড করব সেটা কিন্তু অটোমেটিক তোমাদের কাছে চলে যাবে। সুতরাং আমার এই লেকচারগুলো মূলত তাদের জন্যই যারা সেকেন্ড ইয়ারে, যারা পরীক্ষার্থী, এটা ফার্স্ট ইয়ারে যারা জৈব যৌগ মাত্র হাতে করে নিচ্ছ তাদের জন্য কিন্তু এগুলো এতটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না, ফ্রুটফুল হবে না। জন্য যে কারণ তোমরা জৈব যৌগ সম্পর্কে এখনো পর্যন্ত মানে যথেষ্ট ওয়াকিবহাল না, যথেষ্ট ভালোভাবে জানো না। সুতরাং তাদের জন্যই সবচেয়ে বেশি ভালো হবে যারা পরীক্ষার্থী, যারা অলমোস্ট অনেকেই জৈব যৌগ সম্পর্কে একটু ভীতি আছে, হয়তো ভয়ে ভয়ে পড়ো না, তাহলে এই জিনিসগুলো তোমাদেরকে একটু কাজ দিবে যে তোমার মেমোরির সাথে আমার কথাগুলো, আমার লেকচারগুলো যদি একটু মিলিয়ে নাও তাহলে বিক্রিয়াগুলো মনে করবে। আর আমরা নেক্সট ক্লাসে বাকি বিক্রিয়া যতগুলো আছে সেগুলো শেষ করে তার পরবর্তী ক্লাসে আমরা মেকানিজম নিয়ে আলোচনা করবো। মেকানিজমের ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ মেকানিজম যদি ভালো করে জানো তাহলে জৈব যৌগে আর তেমন একটা প্রবলেম হবে না। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকবা, বেস্ট অফ লাক।